শুভ সন্ধ্যা। আজকে আমরা শিক্ষাবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পাঠ সম্বন্ধে জানব এবং 12-এর সিলেবাস অনুযায়ী তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে লার্নিং মেকানিজম বা শিখন কৌশল। এখন আমাদেরকে জানতে হবে শিখন কৌশল কী বা আমরা কিভাবে শিখি কোনো জিনিস। এর সাধারণত কতগুলি ধরন আছে। ধরা যাক যদি আমরা কোনো রাস্তায় যাই, যদি কোনো হঠাৎ করে আমাদের চোখে আলো পড়ে যায়, তাহলে আমরা চোখটা হঠাৎ করে আমাদের বুঝে যায় বা বন্ধ হয়ে যায়। তো এর মাধ্যমে আমরা কী শিখি যে আমাদের মধ্যে শিখন করার ক্ষমতা জন্মায়। প্রাণী দেহের মধ্যে একমাত্র মানুষই রয়েছে যাদের শিখনের ধরন অন্যান্য প্রাণীদের তুলনায় আলাদা। কারণ আমাদের মস্তিষ্কের গঠন আলাদা, আমাদের বুদ্ধি আলাদা, আমাদের চিন্তনের ক্ষমতাও আলাদা অন্যান্য প্রাণী জগতের থেকে। শিখন কৌশল আলোচনা করতে গিয়ে আমরা দুটো জিনিস এখানে ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে অনুবর্তন, এবং অনুবর্তনকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন এবং আরেকটা হচ্ছে সক্রিয় অনুবর্তন। যদি অনুবর্তন হয় প্রধানের স্তর, একে দুটি ভাগে ভাগ করা যায়। সেটা হলো প্রাচীন এবং সক্রিয়। এখন প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং কী বা কন্ডিশনিং জিনিসটাই কী সেটা আগে জানতে হবে আমাদেরকে। প্রথমত কন্ডিশনিং কী না, যে কোনো ধরনের যে কোনো জায়গায়, যেমন কোনো ফুচকার দোকান দেখলে আমাদের মুখে জল চলে আসে, কিংবা কোনো ধরনের কোনো যদি অন্য কোনো ব্যবস্থা থাকে, যেমন ধরা যাক কোনো রাস্তায় গেলাম, সেখানে আমাদের পরিচিত কাউকে চিনতে পারলাম হঠাৎ করে, তো এই সমস্ত ঘটনাই হচ্ছে আমাদের অনুবর্তন। কোনো একটা উদ্দীপককে দেখে আমরা যা কিছু প্রতিক্রিয়া করি তাই আমাদের অনুবর্তন। অনুবর্তনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন বা ক্লাসিক্যাল, একটা হচ্ছে যে অ্যাক্টিভ বা সক্রিয়। দুটোর পরামর্শদাতা বা প্রতিষ্ঠাতা যারা এটাকে প্রচলন করেছেন তারা দুজন হলেন। প্রাচীন অনুবর্তন প্রচলন করেছিলেন প্রথম প্যাভলভ 1904 সালে, এবং স্কিনার তারও অনেক পরে 1954 বা 52 সালের দিকে। প্যাভলভের এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব আজও আমাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও পরবর্তীকালে স্কিনারের এই অনুবর্তন, সক্রিয় অনুবর্তন প্রচলিত হয়ে গিয়েছে, তাও আজ পর্যন্ত আমরা প্যাভলভের অনুবর্তন পড়ে চলেছি। এক কথায় প্যাভলভ কিন্তু কোনোদিনও কোনো শিক্ষা বিজ্ঞানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিত্ব ছিলেন না। তিনি আদতে একজন জীববিজ্ঞানী বলা যেতে পারেন ছিলেন। উনি আবিষ্কার করতে চেয়েছিলেন যে একজন কুকুরের মেটাবলিজম রেট, কুকুরের পরীক্ষাটা আমরা মোটামুটি সবাই জানি যারা 11-12-এ পড়েছি আজ পর্যন্ত, তো একটা মেটাবলিজম রেট পরীক্ষা করা যায় কীভাবে, তার চিন্তা ভাবনা করেছিলেন। ওনার মাথায় কখনোই আসেনি উনি প্রাচীন অনুবর্তন তত্ত্ব আবিষ্কার করবেন, এবং তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন 1904 সালে। তো তিনি কি আবিষ্কার করতে গিয়ে কী আবিষ্কার করেছিলেন এটা কিন্তু জানার বিষয়। এইখানে এসে কিন্তু সবাই গুলিয়ে ফেলে প্রাচীন অনুবর্তন জিনিসটাকে, কারণ বুঝতেই পারে না। এখান থেকে প্রশ্নও প্রচুর হয় যে স্বাভাবিক উদ্দীপক কোনটা, কৃত্রিম উদ্দীপক কোনটা। তো প্যাভলভ কী করলেন, প্রথমে একটা ঘন্টা বাজালেন। প্লাস এবং সাথে সাথে খাবার দিলেন। কাকে দিলেন? একটা কুকুরকে। এর ফলে তার মধ্যে যখনই ঘন্টা বাজালেন এবং খাবারটা সাথে সাথে দিলেন, তার মধ্যেই কিন্তু কুকুরের মধ্যে একটা সক্রিয় বা সজাগ ভাব তৈরি হলো। তোমরা লক্ষ্য করবে, যদি কোনো কুকুরকে ডেকে তোমরা খাওয়ার মানে সিটি বাজিয়ে হোক বা যেভাবেই হোক ডেকে তুমি যখন কোনো একটা কুকুরকে ডাকবে, তারপরে তাকে খাবার দেবে,
তখনও কিন্তু তার মধ্যে একটা ল্যাজ নাড়ানো হোক, সক্রিয় ভাব হোক বা অ্যালার্টনেস হোক কিন্তু তৈরি হবে। তাহলে এটার ক্ষেত্রে দুটো উদ্দীপক আছে। প্রথমটা উদ্দীপক হচ্ছে যে ঘন্টা বা ঘন্টার আওয়াজ, আরেকটা উদ্দীপক হচ্ছে খাবার, এবং এর প্রতিক্রিয়া হচ্ছে সক্রিয় বা সজাগ থাকা। যেমন ধরো ঘন্টাটা হচ্ছে কৃত্রিম উদ্দীপক, তাই তো, কারণ এটা তার খাওয়ার ক্ষেত্রে কোনো কাজে লাগে না। খাবারটা কিন্তু স্বাভাবিক উদ্দীপক, ঠিক আছে, স্বাভাবিক উদ্দীপক। সক্রিয় বা সজাগ হওয়াটা কিন্তু তার প্রতিক্রিয়া। তাহলে কীভাবে হলো, এইটাকে আমরা যদি আর ধরি তাহলে এটাকে আমরা R1 বলতে পারি, ঠিক আছে, কারণ প্রতিক্রিয়া দুটো হবে, R1, আর এটাকে আমরা কি বলতে পারি, S1, ঠিক আছে। তাহলে কৃত্রিম উদ্দীপক কোনটা আর স্বাভাবিক উদ্দীপক কাকে বলে, এটা কিন্তু মাঝে মাঝেই প্রশ্ন দেয় যে প্যাভলভের পরীক্ষায় প্রাচীন অনুবর্তন তত্ত্বের জন্য তিনি যে পরীক্ষা করেছিলেন সেখানে স্বাভাবিক উদ্দীপক কোনটি, কৃত্রিম উদ্দীপক কোনটি। সহজভাবে কৃত্রিম উদ্দীপক তাই যা কৃত্রিমভাবে তার মধ্যে জায়গা। ঘন্টা বাজানো কিন্তু কোনো কুকুরের খাবার হজম হতে পারে না বা খাবার পেতেও পারে না, কিন্তু স্বাভাবিক খাবার বা খাবারটা কিন্তু তার কিন্তু স্বাভাবিক উদ্দীপক। আচ্ছা, এরপরে কি হলো, এটা কন্টিনিউয়াসলি প্যাভলভ পরিচালনা করলেন। এটা কতদিন তিনি এটাকে, একদিন হোক, দুদিন হোক, এক সপ্তাহ ধরে তিনি একই রুটিন চালু করলেন। এরপরে তিনি শুধুমাত্র ঘন্টা বাজালেন, অর্থাৎ শুধু কৃত্রিম উদ্দীপক দিলেন, এতে করে কিন্তু তার লালাক্ষরণ বা স্যালাইভা সিক্রেশন হতে শুরু করলো, ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত ঘন্টা বাজানোর সাথে সাথে খাবার দেওয়ার ফলে তার মধ্যে সক্রিয় ভাব তৈরি হচ্ছিল। এখন তিনি খাবার দিলেন না, তিনি শুধুমাত্র ঘন্টা বাজাতে লাগলেন, তাতেও কিন্তু তার সজাগ ভাব বা লালাক্ষরণ মুক্তি হতে লাগলো। এর দ্বারা তিনি কী সিদ্ধান্তে এলেন, এই সিদ্ধান্তে এলেন যে কোনো কোনো ক্ষেত্রে আমরা স্বাভাবিক উদ্দীপক ছাড়াও কোনো কৃত্রিম উদ্দীপকের দ্বারা আমরা প্রতিক্রিয়া করি, এবং যখন আমরা স্বাভাবিক উদ্দীপকের প্রতি যা ব্যবহার করি তা যদি কৃত্রিম উদ্দীপকের প্রতিও তাই করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে স্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হবেই। এটি সমগ্র অনুবর্তন তত্ত্ব, যার উপর নির্ভর করে প্রাচীন মতবাদ বা প্রাচীন মতবাদ দিয়েছিলেন প্যাভলভ। এটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, আরও একটা সহজ উদাহরণ, ঘরে তুমি যখন ঘুমোতে যাও রাত্রিতে, তখন ধরো তোমার ওটা খুব অন্ধকার ঘর, তোমার মা লাইট জ্বালালেন, তোমাকে ডেকে দিলেন, তোমাকে লাইট জ্বালালেন ডেকে দিলেন, লাইট জ্বালালেন ডেকে দিলেন। এরপরে কতদিন বাদে দেখবেন লাইটের এসে ওই টিক করে শব্দটার হওয়া মাত্রই আপনি জেগে উঠছেন বা তুমি জেগে উঠছো। এর দ্বারা কি প্রমাণিত হয় যে তুমি স্বাভাবিক উদ্দীপক ছেড়ে তুমি যেই কৃত্রিম উদ্দীপকটাতে কিন্তু বৈশিষ্ট্য করে এতদিন ছিলে, সেটা কিন্তু তুমি আবার কন্টিনিউয়াসলি শুরু করে দিয়েছো। এখন এই ক্ষেত্রে কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে অনুবর্তনের। আচ্ছা, ধরা যাক, এটা সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো, যে প্রথমে ঘন্টা বাজাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে খাবার দিচ্ছেন, এখানে ওই জন্য প্লাস সাইন দিয়ে আছে। ঘন্টা বাজালেন, খাবার দিলেন, সক্রিয় হলো, ঘন্টা বাজালেন, খাবার দিলেও সক্রিয় হলো, ঘন্টা বাজালেন, খাবার দিলেও সক্রিয় হলো, ঘন্টা বাজালেন, খাবার দিলেও সক্রিয় হলো। এটা কন্টিনিউয়াসলি চলতেছিল। চলার পরে কি করলেন, শুধুমাত্র ঘন্টা বাজালেন, খাবার আর দিলেন না, দেখলেন কুকুরের স্যালাইভা সিক্রেশন বা লালাক্ষরণ হতেই আছে। এ দ্বারা তিনি এটাই প্রমাণ করেছিলেন যে কৃত্রিম উদ্দীপকের দ্বারাও কিন্তু স্বাভাবিক প্রতিক্রিয়া সম্ভব, এবং একেই তিনি প্রাচীন অনুবর্তনবাদ বলেছিলেন। এখন সেম প্রসেস, যদি তিনি, তোমার মনে হচ্ছে ঘন্টাটা তিনি কন্টিনিউয়াসলি বাজাতে থাকলেন, কন্টিনিউয়াসলি বা প্রতিনিয়ত বাজাতে থাকলেন। যদি তিনি কন্টিনিউয়াসলি বাজাতে থাকেন ঘন্টাটা, খাবার না দেন, তাহলে কি হবে, একটা সময় দেখা যাবে তিনি খাবার, কুকুর কিন্তু আর লালাক্ষরণ করছে না বা কুকুর সেখানে আর আসছেই না। কেন, এটা কি হয়ে গেল? এটাই বলা হয় এক্সটিংশন বা অপানুবর্তন। ঠিক আছে, অপানুবর্তন বা এক্সটিংশন তাহলে কাকে বলবো না, যখন আমরা
কৃত্রিম উদ্দীপকের সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্দীপককে প্রোভাইড করে তার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করছিলাম, কিন্তু একটা সময় আমরা কি করলাম, শুধুমাত্র কৃত্রিম উদ্দীপক দিলাম, স্টিমুলাস শুধুমাত্র কৃত্রিমটা দিলাম, স্বাভাবিক দিলাম না, তাতে করে কিন্তু তার আর স্বাভাবিক প্রতিক্রিয়া হবে না, সে আর আসবে না। এই ঘটনাকেই অপানুবর্তন বলে। আর কি, আর হচ্ছে যে এইভাবে অপানুবর্তন মানে সে ভুলে গেল সেই প্রতিক্রিয়া করতে। এরপর যদি একই প্রসেস তাকে আবার শুধুমাত্র দেওয়া হতে শুরু করে, ধরা যাক ওই অপানুবর্তনের পর যদি তাকে আবার ওই উদ্দীপক দেওয়া হয়, খাবার স্বাভাবিক উদ্দীপক যদি দেওয়া হয়, তাহলে কি হবে, তার কিন্তু আবার ওই একই প্রতিক্রিয়া তৈরি হবে। একে কি বলবো, স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। ঠিক আছে, তাহলে স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন কি না, আমরা যদি তাকে খাবার সঙ্গে সঙ্গে তাকে আবার যদি সে কৃত্রিম উদ্দীপকের সঙ্গে সঙ্গে আবার যদি স্বাভাবিক উদ্দীপক তাকে দিতে থাকি, তাহলে এতক্ষণ শুধু কৃত্রিম উদ্দীপক দিচ্ছিলাম, শুধু ঘন্টা বাজাচ্ছিলাম, খাবার দিচ্ছিলাম না, কুকুর আসছিল না। এখন ঘন্টা বাজানোর পর আবার খাবার দিতে লাগলাম, দেখবো আবার একই প্রতিক্রিয়া হবে, অর্থাৎ আবার কুকুরের লালাকরণ শুরু হবে। একেই বলা হয় স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন। আচ্ছা, এইভাবে কিন্তু তোমাদের এই পুরো প্রাচীন অনুবর্তন তত্ত্বটা কাজ করে। এক্ষেত্রে এই শিক্ষার উপযোগিতা কী কী, কতগুলো কাজে লাগে এই জিনিসগুলো, সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা উচিত যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব কী কী কাজে লাগে। অনেকগুলো কাজে লাগে, তার মধ্যে প্রধানত যেটা লাগে যে অবদান, শিক্ষাক্ষেত্রে এর অবদান কি। এক নম্বর হচ্ছে শিশুর ভাষাগত দক্ষতা। সাধারণত এটা জেনে রাখা উচিত তোমাদের, বিশেষ করে প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা যে কোনো ধরনের প্যাভলোভিয়ান মডেল, যেটা সাধারণত শিশুদের বা খুব ছোট বয়সে যারা, তারাই কিন্তু ব্যবহার করে। বা নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন এখানে কুকুরের উদাহরণ দিয়ে পরীক্ষাটা করা আছে, তেমনি বিভিন্ন ধরনের নিম্ন শ্রেণীর প্রাণী, খরগোশ থেকে শুরু করে যে কোনো প্রাণী নিম্ন শ্রেণী, যাদের মধ্যে আমাদের মতো এত হিউম্যান ব্রেন নেই, তারাও কিন্তু ব্যবহার করে শেখার জন্য কিছু প্রাচীন অনুবর্তন। ভাষাগত দক্ষতা কীভাবে ব্যবহার করে না, যদি একটা জিনিস ভুল শেখানো হয় তাকে, ধরা যাক তুমি তাকে এমন একটা কঠিন বানান শেখাচ্ছ যেটা সে বুঝতে পারছে না, অথচ তুমি হঠাৎ করে তাকে ভেঙে ভেঙে শেখাচ্ছ, কিন্তু সে উচ্চারণ করতে পারবে। ধরা যাক যেমন কলকাতা, তুমি একসঙ্গে একটা বাচ্চাকে শেখাতে পারবে না। তুমি প্রথমে শেখাতে পারো ক, ল, তারপরে কা, তারপরে তা, এইভাবে শেখাতে হয় বাচ্চাদেরকে। এবং এইটার নির্ণয় কিন্তু করেছিলেন প্যাভলোভ, যে যত তুমি ছোট করে, যত কিন্তু ভেঙে, যতভাবে তাকে তুমি বলার চেষ্টা করবে, সে কিন্তু তত দ্রুততার সঙ্গে তার ভাষাগত দক্ষতা বাড়বে। যেমন কাউকে দেখিয়ে কোনো বাড়িতে তুমি ধরো যেখানে কোনো বাচ্চাকে, তোমারই কোনো পাড়ার ছেলে বা তোমার ভাই বোন যাকে হোক, তুমি কি বলতে পারো যে চলো ওই দেখা যাক তুমি কতটা মনে রাখতে পারো। তুমি বললে যে ওটা আমার জেঠু বা ওটা আমার কাকু, তাকে বারবার করে মনে করিয়ে দিতে হবে ওটা আমার কাকু। তুমি ভুলে গেলেও তাকে মনে করিয়ে দিতে হবে এটাই আমার কাকু, তবে কিন্তু তার ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায়। আর কি কি পায় না, শিশুর অভ্যাস গঠনে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অভ্যাস গঠনে কিন্তু প্রাচীন অনুবর্তন তত্ত্ব কাজ করে। কীভাবে না, তুমি শেখালে কীভাবে দাঁত মাজতে হয়, তুমি শেখালে কীভাবে আগুনে না হাত দিতে হয়, তুমি তাকে শেখাতে পারো কীভাবে সকালবেলা উঠে গান বাজনা করতে হয় বা কীভাবে রেওয়াজ করতে হয়। তুমি তাকে যা শেখাবে একজন ছোট্ট শিশুকে, তাই কিন্তু সে শিখবে। সুতরাং তোমার উপরে নির্ভর করে যে তুমি শিশুদের কী ধরনের অভ্যেস শেখাবে। এই অভ্যেসটা কিন্তু এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব অনুযায়ী, যে তুমি তাকে যা শেখাচ্ছ তাই কিন্তু সে শিখবে। আর কী ক্ষেত্রে যেমন আছে, এখানে অনেক আছে, যেমন কুঅভ্যাস দূর করে, শিশুর আগ্রহ সৃষ্টি করে, শিক্ষকের আচরণ শিক্ষার্থীর মধ্যে অনুবর্তন করে। এইগুলো সমস্ত কিছু কারণ রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিও। এই দুটো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, আরেকটা আছে শিশুর প্রাক্ষবিক বিকাশ, এইটা কিন্তু খুব জরুরি তোমাদের জেনে রাখা। প্রাক্ষবিক বিকাশেও কিন্তু এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব সাহায্য করে। কীভাবে না, প্রক্ষোভ তোমার ইমোশনকে কন্ট্রোল করতে সাহায্য করে।
তুমি ছোট থেকে কিভাবে ইমোশনকে কন্ট্রোল করেছো সেটা কিন্তু ভীষণ এক্ষেত্রে জরুরি। আচ্ছা, এক্ষেত্রে গুলিয়ে যায় যে অনেকে ছোটো ক্ষেত্রেই যদি তোমার ইমোশন বা তোমাকে যদি বলে যে ইউ আর ভেরি গুড অ্যান্ড ভেরি ম্যাচিওর ইমোশনালি, তার মানেই তুমি ইমোশনালি ম্যাচিওর নয়। তোমার কাজ, তোমার বিহেভিয়ার, তোমার ডিস্টিংটিভ অ্যান্ড বিহেভিয়ার টুয়ার্ডস সোসাইটি, সমাজের প্রতি তোমার আচরণ, এই জিনিসগুলো কিন্তু সত্যি বলছি তোমার প্রক্ষোভের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগে। প্রক্ষোভকে কি করে, তোমার নিজের মতো করে তৈরি করতে সাহায্য করে। তা কিন্তু শুধু নিজের মতো করে নয়, সমাজের দ্বারা, সমাজ অনুপ্রাণিত, সমাজের দ্বারা পরিচালিত হয়ে তোমার প্রক্ষোভকে একটা সীমাবদ্ধতার মধ্যে বাঁধতে সাহায্য করে। আচ্ছা, এবার দ্বিতীয় যেটা আছে বলেছিলাম দুটো অনুবর্তন তত্ত্ব, সেটা এবার হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। ঠিক আছে, সক্রিয় অনুবর্তন বা আমরা বলতে পারি এটাকে স্কিনারিয়ান, ঠিক আছে, অ্যাক্টিভ বলতে পারি বা অপারেন্ট বলতে পারি। ঠিক আছে, স্কিনারিয়ান অনুবর্তন কন্ডিশনিং বলতে পারি। এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, স্কিনারিয়ান বা অপারেন্ট। অপারেন্ট নামটাই বেশি পরিচালিত এক্ষেত্রে। এক্ষেত্রে এনারা মানে যারা এই সক্রিয় অনুবর্তনের প্রদর্শক ছিলেন, তারা কিন্তু প্যাভলভকে পুরোপুরি বাদ দিয়ে থিওরি খাড়া করেনি। তারা বলেছিলেন যে ঠিক আছে, প্যাভলভ ঠিক বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে কৃত্রিম উদ্দীপক কাজ করে আমরা প্রতিক্রিয়া করি, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে তা করে না। তা নির্ভর করে উদ্দীপকটা কত শক্তিশালী তার উপর। এর একটা উদাহরণ যদি বোঝা যায় তাহলে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে যে অপারেন্টের সঙ্গে ক্লাসিক্যালের কী তফাৎ, বা প্রাচীনের সঙ্গে বর্তমান বা সক্রিয় অনুবর্তনের কী তফাৎ। আচ্ছা, যেমন কুকুরকে আমি কি করছিলাম, প্রাচীন অনুবর্তন যেটা মতবাদ ছিল ওখানে আমি কুকুরকে খাবার দিচ্ছিলাম, খাবার দেওয়ার সাথে সাথে তার আগে আমি ঘন্টা বাজাচ্ছিলাম। তাহলে কুকুর কী করেছিল না, ঘন্টার সঙ্গে নিজেকে অনুবর্তন করে নিয়েছিল। খাবারটা এতটাই স্ট্রং উদ্দীপক ছিল যে কিন্তু তাকে লালাকরণ করতে সাহায্য করছিল। এখন তুমি এক কাজ করবে, খাওয়ারের বদলে তুমি একটা সামান্য জিনিস, যে একটা কুকুরকে ঘন্টা বাজালে দিয়ে তুমি তাকে কাছে ডেকে আদর করতে লাগলে, এটা নিশ্চয়ই তার কাছে শক্তিদায়ক উদ্দীপক নয় যে সেটার জন্য সে না হলে থাকতে পারবে না। তাকে শুধুমাত্র এসে আদর করে দিতে লাগলে, ঠিক আছে, কিন্তু তাকে খাবার দিলে না, তাহলে কি সে একইভাবে প্রতিক্রিয়া করবে? স্কিনার বলছেন না, উনি করবেন না। কেন করবেন না? কারণ ওই উদ্দীপকটা কিন্তু অতটাও শক্তিশালী উদ্দীপক নয় যা তার প্রতিক্রিয়া করতে সাহায্য করবে। স্কিনারের মতে প্রাণীরা একমাত্র প্রতিক্রিয়া করে যখনই উদ্দীপকটি অত্যন্ত শক্তিদায়ক বা স্ট্রংগেস্ট হয় তখনই। এক্ষেত্রে একটা পরীক্ষা আছে, তোমরা সবাই দেখে নেবে, বইয়ে সুন্দর করে লেখা আছে। একটা স্কিনারিয়ান বক্স, স্কিনার বক্সই বলা হয় যদিও এটাকে, একটা বক্স আছে, ওখানে একটা ইঁদুর রেখে দেবেন, রেখে দিয়ে উনি একটি ট্রেতে করে খাবারে রাখবেন এবং প্রথম উনি এদিকে এদিক ক্ষুধার্ত ইঁদুর এদিক এদিক করবেন, শেষে একদম এক চান্সে ইঁদুরের ওই এটা টেপে, ওই লাল বাটনটা টেপে ট্রেট থেকে খাবারটা নিয়ে নেবে। এর থেকে কী আসে না, উদ্দীপক যত বেশি শক্তিশালী হয় তার প্রতিক্রিয়া তত বেশি বা ভালো হয়। আর কি আছে না, তোমাদের আর যেটা এই ক্ষেত্রে অনুবর্তন ছাড়াও আর যেটা এই সক্রিয় অনুবর্তনের আর একটা জিনিস আছে যেগুলো কিন্তু খুব পরীক্ষায় বা তোমাদের জানার জন্য কিন্তু অত্যন্ত উপযোগী, সেগুলো হলো সক্রিয় অনুবর্তনের মানে এর অবদান কী কী। ঠিক আছে, তোমরা বড় হয়ে এগুলো জানবে, প্রজেক্ট ওয়ার্ক তৈরিতে, কম্পিউটারাইজড যা কিছু আজ তোমরা পড়ছো অনলাইনে, এই যে অনলাইন ক্লাস, আমরা যে অনলাইন ক্লাসে তোমাদেরকে পড়াচ্ছি তা কিন্তু সবই সক্রিয় অনুবর্তনের তত্ত্ব দ্বারা প্রচালিত। কারণ স্কিনার 1952 সালে তার এই অনলাইন না ঠিক প্রজেক্ট ওয়ার্কের কথা বলেছিলেন। তোমরা যেটা পড়ছো এটাই এক ধরনের প্রজেক্টই বলা যেতে পারে। তোমরা কিন্তু ক্লাসে এখন প্রজেক্ট করছো, ওই কিন্তু প্রজেক্ট বলো বা কোনো ধরনের প্রোগ্রাম বলো, এই আমরা যা কিছু করছি এখন, ধরো কম্পিউটারে তুমি যা কিছু করছো সবই কিন্তু প্রোগ্রামড। তোমার আগে থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করা আছে বলেই তুমি কিন্তু ওই ল্যাঙ্গুয়েজে
টাইপ করতে পারতেছো, তাই না? তাহলে প্রোগ্রাম ইনস্ট্রাকশান তোমরা বড়োভাবে পড়বে, হয়তো এখন নয়, তোমাদের যারা এডুকেশন নিয়ে পড়তে আগ্রহী, পরবর্তীকালে পড়াশুনো করবে, তাদের কাছে জেনে রেখো প্রোগ্রাম ইনস্ট্রাকশন তোমাদেরকে পড়তেই হবে। কীভাবে একটা প্রোগ্রাম তৈরি করা যায়, একটা প্রোগ্রামে পাস করলে কীভাবে অপর প্রোগ্রামে দেওয়া যায়, এ কিন্তু নির্ভর করে সক্রিয় অনুবর্তনের উপরে। কতটা শক্তিশালী, কতটা স্ট্রং হবে উদ্দীপক, সেই অনুযায়ী তুমি প্রতিক্রিয়া করতে পারবে এবং সেই অনুযায়ী তোমার কিন্তু শিখন এগিয়ে চলবে। আচ্ছা, এবার তোমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য কী কী। প্রাচীন বা প্যাভলভীয় অনুবর্তনের, যেটা বললাম যে ওদের উদ্দীপকের সঙ্গে এর সম্পর্ক তো আলাদা থাকেই, এছাড়াও এর এসআর বন্ধন বলে, যেমন এটাকে প্যাভলভীয়টাকে এস টাইপও বলে এবং অপারেন্টকে আর টাইপ বলে, কারণ এতে স্টিমুলাস বা উদ্দীপকের উপরে বেশি জোর দেওয়া হয়, আর এতে রেসপন্স বা প্রতিক্রিয়ার উপরে বেশি জোর দেওয়া হয়। আরও আছে এখানে, তোমাদের বইয়ে নিজেদের মতো করে দেখে নিও, এর গুরুত্ব বেশি আছে প্যাভলভের ছোটোদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে স্কিনারের বেশি, প্যাভলভের ক্ষেত্রে ছোটো ছোটো প্রাণীদের ক্ষেত্রে হয়, এটা বড়দের প্রাণীদের ক্ষেত্রে হয়, বা যাদের ব্রেন সংগঠিত তাদের ক্ষেত্রে হয়। প্যাভলভ অনেক মানে শক্তিদায়ী উদ্দীপক এই ধরনের ক্ষেত্রে কৃত্রিম উদ্দীপক আগে আসে, তারপরে স্বাভাবিক উদ্দীপক আসে, সক্রিয় বা অপারেন্টের ক্ষেত্রে একসঙ্গে আসে। এই জিনিসগুলো খুব সহজ, তোমরা একবার বই খুলে দেখে নিও, অত্যন্ত সহজভাবে দেওয়া আছে কী কী তফাৎ রয়েছে। তোমরা যদি দুটো বুঝতে পারো যে প্রাচীন বা সক্রিয় অনুবর্তন কী, তাহলে কিন্তু তোমাদের পার্থক্য করা কোনো ব্যাপার নয়। আচ্ছা, আর তোমাদের এই চ্যাপ্টারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সমস্যা সমাধান শিখনের অর্থ। সমস্যার সমাধান স্তর কোনগুলো না, আমরা এটাকে 4টে স্তরে ভাগ করতে পারি। কী কী? প্রথম ধরা যাক 4টে স্তর। এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে যে সমস্যা সমাধান। তোমাদের সামনে কোনো একটা সমস্যা তৈরি হলো, তোমরা সেটাকে সমাধান কিভাবে করবে তার 4টে ধরন আছে, এটা তোমাদেরকে জানতে হবে। প্রথমটা হলো সমস্যার সম্মুখীন হওয়া। দ্বিতীয় হলো সমাধান খোঁজা। তৃতীয় সমস্যার সমাধান। এবং 4 নম্বর হচ্ছে শেষ যাচাই করা, ভ্যালিডেশন। ব্যাপারগুলো কি যদি নিজেরাই দেখো, এখানে কিন্তু তোমরাই নিজেরাই উত্তর পেয়ে যাবে। ধরো তুমি কোনো একটা সমস্যার মধ্যে পড়লে, এবং প্লাস অবশ্যই স্কুল জনিত বা বিদ্যালয় জনিত কোনো কারণে ধরা যায়, কারণ তোমরা এখন বিদ্যালয়ে পড়ছো, তো তুমি বিদ্যালয়ে গিয়ে বুঝতে পারলে যে তুমি আজকে জলের বোতল নিয়ে আসো, তোমার কাছে একটা সমস্যা। তাহলে মেইন সমস্যা কি তোমার এখানে? জলের বোতল বাড়িতে ভুলে যাও। কোনো অসুবিধা নেই এখান পর্যন্ত। তোমার কাছে সমস্যা কেন? এটা সমস্যা কেন? তোমার তো সারাদিনে জল খাওয়া থেকে শুরু করে বা তোমার জল ভরার কাজটা করতে তুমি এটার মাধ্যমে, তো এটা তোমার একটা অন্যতম সমস্যা হচ্ছে যে কি তুমি জলের বোতলটা বাড়ি থেকে নিয়ে গেলে না বা ভুলে গেলে, তাহলে সমস্যার তুমি সম্মুখীন হলে যে তুমি জল খেতে পারছো না, লোককে তোমার বন্ধুদেরকে চাইতে হচ্ছে। এরপরের পর্যায়ে হচ্ছে সমাধান খোঁজা। তাহলে তোমাকে একটা সলিউটেবল বা একটা সমাধানমূলক রাস্তা খুঁজতে হবে, যে চলো আজকে আমি জল কমই খেলাম, বা জল যতক্ষণ খেলাম আমি ট্যাপ থেকে খেলাম, বা জল কম না খেয়ে আমি ধরো অন্যর কাছ থেকে জলের বোতল চেয়ে নিয়ে খেলাম, হতেই পারে। বা তুমি অন্য কিছু সমাধান করলে, তাহলে তুমি সমস্যার সম্মুখীন হলে তুমি ওখান থেকে সমাধানও খুঁজলে, যে আমি আজকে বন্ধুদের কাছ থেকে জল নেব, বন্ধুদের বোতল থেকে
জল নেবে, ঠিক আছে? তাহলে তুমি বন্ধুদের বোতল থেকে জল নেবে, এটা তাহলে তুমি সমাধান খুঁজে পেলে। তারপরের এটা কিন্তু তুমি এখনো পর্যন্ত ঠিক করলে, এরপরে সমস্যার সমাধান, এই স্তরটা কিন্তু খুব ভাইটাল। কেন? ধরো তুমি অন্যের বোতল পেলেও বা তোমার সমাধান হলো কি না সেটা মেন ব্যাপার। ধরা যাক তোমার বন্ধু তোমাকে বোতল দিল কিন্তু বোতলে জল ছিল না, বা তোমাকে বললো যে তুমি এক কাজ করো, আমি কিন্তু জল সহ বোতল তোমাকে দেবো না, তুমি ট্যাপ থেকে ভরে নিও বা কল থেকে, জলের কল থেকে ভরে নিও। তো সেক্ষেত্রে তোমার সমস্যার সমাধান হলো তোমাকে নিজে গিয়ে সেখান থেকে কিন্তু জল ভরে জল খেতে হবে। তাহলে সমস্যার সমাধানও তুমি নিজেই ঠিক করবে। এবার যাচাইকরণ তুমি কীভাবে করবে? ভ্যালিডিটেশন বা যাচাইকরণ কি না, সেই জিনিসটাই ভ্যালিড হয় সেই জিনিসের ক্ষেত্রে যখন আমরা কোনো জিনিস মেপে দেখি। ধরা যাক তুমি এক্ষেত্রে কি মাপছিলে যে জলের বোতলটা আমি বাড়িতে ভুলে যাওয়ায় বন্ধুদের কাছ থেকে জল দেবে কি দেবে না, এর দ্বারা তুমি কি যাচাই করলে যে অবশ্যই আমি যদি বিপদে পড়ি বা বিপদের সম্মুখীন হই তাহলে কিন্তু আমার বন্ধুরা আমাকে জলের বোতল দিয়ে সাহায্য করবে। আর একটা কি যাচাইকরণ করলে, আর কি যাচাই করলে যে আমি যদি আমার অন্তত ভুলেও, যদিও বা মিস্টেকে হয়, কিন্তু জলের বোতল বাড়িতে রেখে যাওয়া ঠিক না, অন্তত বইয়ের ব্যাগে বই বা ওই জাতীয় কোনো পেন খাতা কলম ইত্যাদি ঢোকানোর সময় আমার জলের বোতলটাও আমার ঢোকানো জরুরি। কেন জরুরি? কারণ তুমি এর থেকে ভ্যালিডিটেশন বা যাচাই করলে যে আমরা যা কিছু করি বা যা কিছু করব তাতে কিন্তু আমাদের পরবর্তীকালেও যেন সমস্যার আমরা সম্মুখীন না হই। তাহলে তুমি সমস্যার সমাধান বুঝতে পারলে ব্যাপারটা কি, যে প্রথমে তুমি কোনো একটা সমস্যা, যে কোনো সমস্যা, শুধুমাত্র জলের বোতল নয়, তোমার প্রাত্যহিক জীবনের যে কোনো সমস্যা, পড়তে বসতে না পারা, কারোর সঙ্গে ঝগড়া করা, এর যদি তুমি কারণ খোঁজার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার ধরন সবই কিন্তু বদলাতে পারবে। নিজেকে নিজে প্রশ্ন করলে অনেক কিছু জিনিসের সমাধানই কিন্তু সম্ভব। তাহলে প্রথমত তুমি সমস্যার সম্মুখীন হবে, যে কোনো সমস্যা, তারপর সেখান থেকে পথ খোঁজার চেষ্টা করবে। এখানে ভেরিয়াস হতে পারে, মানে অনেক হতে পারে। ধরো তুমি শুধুমাত্র একটা বন্ধু নয়, টিচার হতে পারে, কোনো কারো কাছ থেকে বোতল নিয়ে হতে পারে, কোনো কল থেকে হতে পারে, তুমি যে কোনো সমস্যার অনেক পথ খুঁজে বের করলে। এবার তোমাকে বেছে নিতে হবে যে কোন পথটা সব থেকে মানে উপযোগী। ভাবতে পারবে না, তুমি ভাবো ধরো যে তুমি টিচারের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে বা তোমার কোনো প্রিয় শিক্ষিকার কাছ থেকে তুমি জলের বোতল নিয়ে আসতেই পারো, তোমার কিন্তু সেটা সমস্যার সমাধান। এরপরে তুমি যাচাইকরণ কী করে করবে না, তুমি দেখবে যে এর ফলে আর তোমার যেন কোনোদিনও না এই সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং তোমরা সমস্যার সমাধান সম্বন্ধেও জানলে যে কিভাবে আমরা সমস্যার সমাধান করি। এটা হয়তো প্রত্যেকেই করে এবং তোমরা প্রাত্যহিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়ে এই সমাধানগুলোই করো, কিন্তু এই প্রসেসের মাধ্যমে যে যাও, এই প্রসেসটা সম্বন্ধে তোমরা জানতে না। অর্থাৎ এই চারটি ধরনের বা চারটি প্রসেসের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করি। আচ্ছা, আর তোমাদের এই চ্যাপ্টারে আর যেটা আছে সেটা হচ্ছে প্রচেষ্টা ভুল তত্ত্ব। তোমরা পড়েছো এটা, ট্রায়াল অ্যান্ড এরর মেথড কাকে বলে বা কী বলে। আচ্ছা, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব তোমার ট্রায়াল অ্যান্ড এররই বেশি করে মনে রাখার চেষ্টা করবে, কিন্তু বর্তমান শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বেশিরভাগ ক্ষেত্রে, যদিও বয়স্ককালীন বা পরবর্তী সময় তোমার অ্যাডোলেসেন্ট পিরিয়ডের পর যদিও ট্রায়াল অ্যান্ড এরর এই ধরনের কোনো ভুল বা প্রচেষ্টা শিক্ষণ দরকার পড়ে না, কিন্তু খুব ছোট বয়সে ট্রায়াল অ্যান্ড এরর অত্যন্ত জরুরি একটি শিক্ষণের মাধ্যম। কীভাবে? ধরা যাক তুমি কত বেশি ট্রায়াল করবে তত বেশি কিন্তু তুমি এরর কমাতে পারবে। এটার মেন মোটো তাই, মোর ইউ ট্রায়াল লেস ইউর এরর। ঠিক আছে, তোমার এক্ষেত্রে তোমার কি বললাম, যত বেশি তুমি ট্রায়াল দেবে, মোর ইউ ট্রায়াল লেস ইয়ার এরর, মানে হচ্ছে যে তোমার তত বেশি কম কিন্তু ভুল হবে।
তখন লাইক এটা কেন তৈরি করেছিলেন, কী জন্য করেছিলেন, কীভাবে করেছিলেন, এইগুলো এবার জানা দরকার। যদিও তোমাদের পরীক্ষায় হয়তো এটা সম্বন্ধে 2 বা 3 নম্বর মার্কশিট দেবে, প্রচেষ্টাগুলি তথ্যগুলিতে তুমি কী বোঝো আর এটার সবথেকে অপকারী দিক কোনগুলো। কারণ ট্রায়াল অ্যান্ড এররের উপকারী দিক অনেক আছে, এর অপকারী দিক কিন্তু ক্ষতিকারক দিকও কিছু কিছু রয়েছে। তাহলে ট্রায়াল অ্যান্ড এররের ব্যাপারটা কি, একটা সামান্যতম উদাহরণ দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। তোমরা আর আমি বললাম এটা সাধারণত ছোটোবেলায় করা হতো। তুমি বারবার কোনো জিনিস ধরো, কোনো খেলনাই ধরো, তোমার হাতের থেকে সেই খেলনাটা অনেক বড়, যে কোনো খেলনা হতে পারে, এক্ষেত্রে তোমার ক্রেন জাতীয় গাড়ি বা যে কোনো ধরনের গাড়ি তুমি হাতে তুলে নেওয়ার চেষ্টা করো। কিন্তু কী করো, তুমি দেখবে তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে দেখবে যে একসঙ্গে সে হাতে করে তুলতে পারে না। সে প্রথমে মুখে দেয়, মুখ থেকে নামিয়ে খানিক হাতে করে নিয়ে তোলার চেষ্টা করে। যদি না পারে সেটাকে হাত, কনুই, পুরো শরীর দিয়ে তোলার চেষ্টা করে। তাহলে সে কিন্তু তোলার চেষ্টা করতেছে, তবে সে প্রথমেই কিন্তু হাতে তুলে নেয়। তাহলে কি প্রথম থেকে সে ভুল করছিল, অথচ চেষ্টা করে যাচ্ছিল? তাহলে এটাও কিন্তু এক ধরনের ট্রায়াল অ্যান্ড এরর। তোমরা যা কিছু, আমরা ছোটোবেলায় যা কিছু করেছি তা কিন্তু প্রথম টেকেই আমাদের হয়ে যায় না। যেমন সিনেমা কোনো ফার্স্ট টেকেই কোনো জিনিস সিলেক্ট হয় না, তেমনি এই ক্ষেত্রেও তাই জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমরা কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে শিখি। তবে এই জিনিসটার গুরুত্ব পরবর্তীকালে এসে এত কমে যায় কেন? এর কারণ কমে যায় এই কারণেই, ধরা যাক তোমাকে যদি বাড়িতে শেখায় যে আগুনে হাত দিলে আগুন পড়ে যায়, তোমাকে তো আর এটা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে শেখাতে পারবে না। কারণ তুমি যদি তাহলে তোমাকে আগুনে হাত দিয়ে শেখাতে হবে যে তুমি এটাতে হাত দিলে তবে তোমার এটা হবে। সে কারেন্টে শক খেলে মানুষ মারা যায়, তুমি তার শক দিয়ে তাকে বোঝাতে পারবে না যে শক দিলাম, তারপরে সে বুঝলো যে না এটা আমার ভুল, তাহলে শক দেওয়া যাবে না। তো বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে শিক্ষণ চলে না। বাদ বাকি যদি শিশুদের ক্ষেত্রে ধরা যায়, একদম শিশুদের ক্ষেত্রে কোনো সহজ জিনিস হোক, বিশেষ করে গণিতের ক্ষেত্রে হোক, ম্যাথ সাবজেক্টটা বেশিরভাগ ট্রায়াল অ্যান্ড এররে পড়ানো হয়, বা অন্যান্য সায়েন্স বলা যাক, এই জিনিসগুলো কিন্তু সবই ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে শেখানো হয়। এর সব থেকে ভালো বড় গুরুত্ব তাহলে কি না, তোমাদের মধ্যে যত বেশি ভুল থাকবে সেগুলো কিন্তু তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। আরও আছে, ধরো শিক্ষকের এখানে আংশিক সহযোগিতা লাগে, বারবার অনুশীলন তো করতেই হয় তোমাদেরকে। এই ট্রায়াল অ্যান্ড এররে যত বেশি অনুশীলন করবে, প্রথমেই বললাম মোর ইউ ট্রায়াল বা ট্রাইড লেস ইউর কম, এরা যত বেশি চেষ্টা করবে তত বেশি কিন্তু ভুল কম হবে। আচ্ছা, আর তোমাদের এই প্রচেষ্টা ভুল তথ্যর মধ্যে আর কি রয়েছে যেখানে এখানে তোমাদের সেখানে এই পর্যায়ে তোমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি বা ইনসাইট। আচ্ছা, ইনসাইট বা অন্তর্দর্শন কাকে বলে? তোমরা হঠাৎ করে কোনো জিনিস শিখলে সেটাই কিন্তু আমাদের অন্তর্দর্শন। এক্ষেত্রে একটা পরীক্ষা আছে শিম্পাঞ্জির, কলার ছড়ার পরীক্ষা। সেখানে একটা স্টিক রয়েছে, স্টিকের মাথায় একটা আংটা লাগানো আছে এবং একটা জায়গায় কলা ঝুলানো আছে। তো স্টিকগুলোকে একটার মধ্যে একটা প্রবেশ করে যায়, এরকম স্টিক। তো তিনি দেখলেন ওই স্টিকগুলো দিয়ে একজন মানে ওই শিম্পাঞ্জিটা কিন্তু কখনোই ওই কলাগুলো পাড়তে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে একটা স্টিকের সঙ্গে আরেকটা স্টিক জড়ো করে বড়ো করতে পারে। কিছুক্ষণ বাদে দেখা গেল হঠাৎ করে সে ওই স্টিকগুলোকে জড়ো করে পারতে পেরে গেল। তারপর থেকে দেখা গেল যখনই তাকে স্টিক দেওয়া হতো তখন হাতে করে সে জুড়ে ফেলতো। এর দ্বারা কী শিখন পরিচালিত হয় যে আমাদের কিন্তু সবসময় উদ্দীপক, সবসময় বাইরের কিছু দেখে আমরা শিখি তা না, আমাদের মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের হঠাৎ করে শিখনে সাহায্য করে। আমরা হঠাৎ করে কোনো জিনিস করে ফেলি, ঠিক আছে? তো এটা তোমাদের অন্তর্দর্শন। এই অন্তর্দর্শন বিভিন্ন কারণে হয়। জানবে যে দুটো জিনিস যদি সামনাসামনি থাকে আমরা করতে পারি, বা দুটো জিনিস যদি ডিফারেন্সিয়েট করতে পারি, তবেও কিন্তু আমাদের অন্তর্দর্শনের মাধ্যমে শিক্ষণ পরিচালিত হয়। তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট। পরবর্তীতে তোমাদের শিক্ষায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, এই অধ্যায়টা কিন্তু তোমাদের এডুকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বেশিরভাগ শিক্ষার বিজ্ঞানের যারা স্টুডেন্ট বা ছাত্রীরা কিন্তু এটা পড়তে চায় না বা এটা থেকে দূরে রাখে নিজেদেরকে, এটা সম্পর্কে আলোচনা করব।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। এটা আমরা পরবর্তী সপ্তাহে একই সময়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ। আর তোমাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই মাইলস্টোনের ফেসবুক পেজে তোমরা যেখানে ভিডিওটা দেখছো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। আর তোমাদের যদি কোনো কোথাও মনে হয় যে এখানে আরও বেশি অ্যাড করলে ভালো হতো, বা এই জায়গাটা ভালো হয়নি, বা এই জায়গাটা অন্যভাবে পড়ানো যেত, তোমাদের সাজেশন অলওয়েজ ওয়েলকাম। তোমরা জানিও, আমরা আরও বেটার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।